লাদাখের লাস্ট ডে হতে চলেছে এটা। কেলং এর আগে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। তার নতুন রাস্তায় যেতে কিন্তু দারুণ লাগে। আর তার সাথে যদি এত সুন্দর রাস্তা হয় আর পাশে যদি থাকে ইন্দাস রিভার। তোমাদেরকে নিয়মার পেট্রোল পাম্পটা দেখালাম। এই আপডেট কিন্তু এর আগে কোনো ব্লগে আশা করি তোমরা দেখোনি। বাপরে বাপ, কি ব্রিজ, পুরো কাঠের, পুরো নড়ছে। বাপরে কিয়া গার শো, একদম পাশ দিয়ে যাচ্ছি। লাদাখের হাইয়েস্ট অল্টিটিউডে অবস্থিত কিন্তু এই লেক। আমরা এখন দাঁড়িয়ে আছি সমরিরি লেকের একদম সামনে। এইটা আমাদের হোমস্টে। সো হোমস্টে তো পরে দেখাবো। এই সমরিরি লেকে কিভাবে চলে এলাম প্রথম থেকে দেখতে হবে তো। চলো তাহলে আজকে কিভাবে এখানে পৌঁছালাম প্রথম থেকে দেখে নাও। আবার একটা রৌদ্রোজ্জ্বল সকালে হানলে থেকে তোমাদেরকে স্বাগত কাপুলেটার ইয়ারির আরও একটা লাদাখ ব্লগে। এখন আমরা হানলে থেকে বেরোলাম সমরিরি যাওয়ার জন্য। আজকে 18ই জুন, এখন বাজে হচ্ছে 10:40। তো বেসিক্যালি আমরা 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মতো লেটে চলছি। তার অনেক বড় কারণ হচ্ছে আমার এই চিতা। তো চিতার পিছন পাটা একটু খোঁড়া হয়ে গেছিলো। তার মানে সকালবেলা যখন আমি ব্যাগ বাঁধতে যাব তখন দেখি পিছন চাকায় হাওয়া হচ্ছে 0, মানে কোনো টায়ার প্রেসার কিছু নেই। আমাদের বেরোনোর কথা ছিল 9টায়। আমি তো চিন্তায় পড়ে গেলাম। যদিও আমার কাছে স্পেয়ার টিউব থাকে তবুও টাইম একটা শিডিউল একটা ব্যাপার থাকে। তো তখন হাওয়া দেওয়ার চেষ্টা করলাম, হলো না। এখানে লোকাল একটা গ্যারেজ আছে যেখানে পাংচার সারানো হয়। কোনো রকমে আস্তে আস্তে ধীরে ঠেলে 600 মিটার দূরে যখন নিয়ে গেলাম তখন দেখি সেখানে মেকানিক নেই। বড় মেশিন ছিল, ওখানে হাওয়া দিলাম, তারপরে হাওয়া বেরিয়ে যাচ্ছে এবং আমি আবিষ্কার করলাম যে প্রবলেমটা নজেলের, কোনো পাংচার হয়নি। তো তখন নজেলটা চেঞ্জ করলাম। এ বাবা, এখানে একটা উট মরে পড়ে আছে, বাজে লাগলো সকাল সকাল দেখে। তো ওই নজেলটা লাগিয়ে হাওয়া দিয়ে তারপরে দেখলাম আর বেরোচ্ছে না। ঘন্টাখানেক ওয়েট করলাম, ব্রেকফাস্ট করলাম। তো এখন আবার বেরোলাম। আমাদের আজকের লাদাখের লাস্ট ডে হতে চলেছে এটা। কিন্তু আমাদের কিন্তু এখনও সিরিজ পড়ে আছে, এখনও অনেক জায়গা দেখা আছে। লাদাখের পরে আসছে সুন্দরী হিমাচল। আমরা সেই হিমাচল প্রদেশের ওপর দিয়েই যাব। সো আমাদের পুরো সিরিজটার সঙ্গে থেকো শেষ পর্যন্ত। আমরা সব কিছু দেখাবো, মানালি রুট দিয়ে কিভাবে যেতে হয় সেগুলো দেখাবো। এখন আপাতত চলো সমরিরি লেকের পথে আমাদের সঙ্গে। আর মাঝে যা যা দেখবো আরও অনেক সুন্দর সুন্দর লেক আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর স্পেশাল ড্রোন শট তো কাপেরিয়ারি সবসময় তোমাদের জন্য ওভার দ্য ভিডিও রাখবেই। আমরা এখন হানলে থেকে যে রাস্তা দিয়ে এসেছিলাম, লোমা থেকে হানলে যখন এসেছিলাম, যে রাস্তাটা দেখিয়েছিলাম আগের ব্লগটা দেখেছো তো, উমলিংলা হয়ে আমরা কিরকম ডেমচক গিয়েছিলাম অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে কেমন লেগেছে ওই ব্লগটা। আমরা এখন আবার লোমা ব্রিজ পর্যন্ত যাব। লোমা ব্রিজে ওখানে নিয়মা চেকপোস্ট আছে। নিয়মা চেকপোস্ট আমাদেরকে আউট টাইমটা দিতে হবে, মানে একবার চেকের জন্য দাঁড়াতে হবে। আমরা এখন ইন টাইম দিয়ে এসেছিলাম। প্রচুর হাওয়া দিচ্ছে আজকে, জানি না কেন। আসার দিন এতটা হাওয়া পাইনি। এই রাস্তাটা বালি টালি উঠছে। ওই নিয়মা চেকপোস্টে আউট টাইম দিয়ে তারপর আমরা চলে যাবো সোজা নিয়মার দিকে। আর সেখানে আমাদের পেট্রোলের রিফিল করাতে হবে, কারণ এই দিকে কিন্তু সেই লাস্ট আমরা প্যাংগং লেকের আগে যেটা পেট্রোল পাম্প ছিল টাংস্টেতে, সেখানেই পেট্রোল ভরিয়েছিলাম, এক্সট্রা পেট্রোলও ক্যারি করেছিলাম। সেই এক্সট্রা পেট্রোল আমি এখন আমার ট্যাঙ্কে ভরে নিয়েছি, এখন আর কাছে এক্সট্রা কোনো পেট্রোল নেই। সো নিয়মা পৌঁছে আমরা আগে ট্যাঙ্ক রিফিল করাবো এবং আমাদের আবারও কিন্তু এক্সট্রা পেট্রোল নিয়ে নিতে হবে, কারণ আমরা যখন এরপরে সমরিরি যাচ্ছি, সমরিরি থেকে আবার মানালি হয়ে যখন বেরোবো, সেই মানালির আগে কেলং বলে একটা জায়গা আছে, কেলংয়ের আগে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। তো এই স্ট্রেচটা কিন্তু অনেকটা, কাজেই আমার 15 লিটারের ট্যাঙ্কে যা আঁটবে তাতে হবে না, সেজন্য এক্সট্রা পেট্রোল নিয়ে নেবো। লোমা 12 কিলোমিটার, লোমা যাওয়ার রাস্তাটা হানলে থেকে, বা তোমরা যখন হানলের দিকে আসবে, জাস্ট ওয়াও রাস্তা, ওয়াও, একদম মাখন রাস্তা বানিয়েছে বিআরও। আর তার সাথে কিছু স্টিপ স্লোপ আছে যেগুলো মজা পাবে, আবার একটু ভয় লাগবে। আর এই কর্নারিংগুলো চূড়ান্ত এনজয় করছি। রাস্তা এখন ফাঁকাই আছে, ফাঁকা রাস্তায় একদম এত সুন্দর ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে চূড়ান্ত কর্নারিং করতে করতে আমরা লোমার দিকে এগিয়ে যাচ্ছি। আফটার রাইডিং 54 কিলোমিটার উই আর অ্যাপ্রোচিং নিয়মা চেকপোস্ট, অল্টিটিউড 13,900 feet and Army says clear to go. লোমা ভিলেজটা ক্রস করে নিয়মার চেকপোস্টে আমরা
এখন ক্রস করলাম, ওখানে আমরা আউট টাইমটা মেনশন করে দিলাম। মিলিটারি পুলিশের চেকপোস্ট ছিল, অনেক কিছু জেনে টেনে নিলাম সামনে রাস্তা কেমন। তো সামনে মাহে বলে একটা ভিলেজ আসবে, তো সেই পর্যন্ত মানে অলমোস্ট এখান থেকে 50 কিলোমিটার মতো, আমাদের এখন আর 97 কিলোমিটার মতো রাইড করতে হবে। আজকে টোটাল রাইডটাই আমাদের 150 কিলোমিটারের মতো। আবার নতুন রাস্তায় যেতে কিন্তু দারুণ লাগে। আর তার সাথে যদি এত সুন্দর রাস্তা হয় আর পাশে যদি থাকে ইন্দাস রিভার, এই ইন্দাস রিভারকে কিন্তু তোমাদেরকে আগের ব্লগেও দেখিয়েছিলাম। কোথায় বলতে পারবে? আরে ডেমচক গেলাম না উমলিংলা ক্রস করে, ওখানে ওই নদীটা তো ইন্দাস রিভারই ছিল। এই নদীটা অ্যাকচুয়ালি তিব্বতের যে মানস সরোবর আছে সেখান থেকে উৎপত্তি হয়ে চাইনা অকুপাইড তিব্বত হয়ে তারপরে ইন্ডিয়াতে ঢুকছে ডেমচকের ওখানটাতে। আর এখান থেকে কিন্তু চলে যাচ্ছে লের দিকে। যেদিন আমরা জাংস্কার থেকে লে পৌঁছলাম সেদিন দেখিয়েছিলাম না একটা সঙ্গম পয়েন্ট, যেখানে জাংস্কার আর ইন্দাস এক জায়গায় মিলছে। তো এই নদী কিন্তু চলে যাচ্ছে লের পাশে। পাহাড়গুলো দেখো পুরো মানে লাল টাইপের, মানে বেগুনি বেগুনি লাগছে। এটা এই লাল বলবো না বেগুনি বলবো, হ্যাঁ আমি নিজেও ঠিক কালারটা বুঝতে পারছি না, লালচে বেগুনি টাইপের কালার। কি অদ্ভুত সৃষ্টি প্রকৃতির। এখানে একটা মাঠ মতো আছে, এখানে ক্রিকেট খেলা হচ্ছে। মনে হয় এরা আর্মিরই লোক, মনে হয় আর্মির লোক। এখানে ক্রিকেট টুর্নামেন্ট টাইপের কিছু একটা হচ্ছে। বাপরে বাপ, আমাদের তো একটু কথাবার্তা বেশি জোরে বললেও আমাদের শ্বাসের প্রবলেম হয়। এরা ক্রিকেট খেলছে, ভালো লাগলো দেখে। এই আমরা চলে এসেছি নিউমার পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পটা কিন্তু একদম রিসেন্টলি চালু হয়েছে। এইটার আপডেট এখনো এখানকার লোকালরাই সবাই জানে না। সো এটা আশা করি নেক্সট তোমরা যারা লাদাখ আসবে, যারা এই রুটটায় আসবে মানে চুমাথাং রিজিয়নটাতে আসবে, তাদের জন্য খুব হেল্পফুল হবে। কারণ এই পেট্রোল পাম্পটা হওয়ার আগে লাস্ট পেট্রোল পাম্প ছিল প্যাংগং লেকের আগে টাংস্টেতে। সো এটা হওয়ার পরে কিন্তু অনেক ভালো হয়েছে। এটা যদি না থাকতো তাহলে আমাদেরকে যে বাইরে যে পেট্রোলগুলো কিনতে পাওয়া যায়, মানে যাকে কাটা পেট্রোল বলে, তো সেই পেট্রোলগুলোই কিনতে হতো। এটা খুব ভালো হয়েছে। প্লাস এখানে টায়ার প্রেসার চেক করার জন্য জায়গা আছে। নিউমার পেট্রোল পাম্পে 1731 টাকার 16.67 লিটার পেট্রোল ভরিয়ে একদম গাড়িকে করে নিয়েছি ফিল, এক্সট্রা জ্যারিকেনকে করে নিয়েছি ফিল। এখন আমাদের ডেস্টিনেশন একদম সোজা যাব হচ্ছে কার্জক ভিলেজ। এই কার্জক ভিলেজই হচ্ছে সমুদ্রি লেকের পাশে থাকার মতো জায়গা। তো আমরা এখন এখান থেকে সমুদ্রি লেক যাব, কার্জক ভিলেজে আমরা আজকে থাকবো। এখন পর্যন্ত রাস্তাটা একদম এ ক্লাস। চলে এসেছি আমরা নিউমা, এটা হচ্ছে নিউমা ভিলেজ। সামনে দেখছি অনেকজন দাঁড়িয়ে আছে। এখানে তোমরা চাইলে রেস্টুরেন্টে খাবার দাবারও খেতে পারো, এখানে থাকারও জায়গা আছে দেখছি। কিন্তু আমরা এখানে দাঁড়াবো না, আমরা সোজা চলে যাব হচ্ছে মাহের দিকে। মানে নেক্সট একটা জায়গা পড়বে যেখান থেকে রাস্তা ভাগ হয়। তো আমরা চলে যাচ্ছি এখন মাহের দিকে। এই যে তোমাদেরকে নিউমার পেট্রোল পাম্পটা দেখালাম, এই আপডেট কিন্তু এর আগে কোনো ব্লগে আশা করি তোমরা দেখোনি, বিকজ পেট্রোল পাম্পে হয়েছে নতুন। যেমন তোমাদেরকে আগেও বললাম, প্যাংগং লেকের আগে যে টাংস্টের পেট্রোল পাম্পটা ছিল সেটাই ছিল মানালি রুটের লাস্ট পেট্রোল পাম্প। তাছাড়া কিন্তু ওই কাটা পেট্রোলই ভরসা ছিল। নিয়মাদের পেট্রোল পাম্পটা হতে খুবই ভালো হয়েছে, কারণ কাটা পেট্রোলে অনেক ভেজাল টেজাল প্রবলেম তো থাকেই। আপডেটটা আশা করি তোমাদের সবার কাজে লাগবে, এবং এই আপডেটটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো, এই ব্লগটাকে শেয়ার করো। যারা এই লে মানালি হাইওয়ে ট্রাভেল করে তাদের জন্য এই আপডেটটা অনেক হেল্পফুল হবে। আমরা এসে এখন পৌঁছেছি মাহে। এই মাহে থেকে রাইট সাইডে যদি তোমরা চলে যাও, রাইটে যে রাস্তাটা যাচ্ছে সেটা চলে যাবে হচ্ছে চুসুলের দিকে, আর সোজা চলে যাচ্ছে লে। আর এখানে দেওয়া আছে এই যে চুমাথাং উপসি লে এইদিকে, মাহে নেওমা লোমা এইদিকে। তো আমরা এখন যাব হচ্ছে লেফট সাইডে, লের সাইডে। তারপরে রাস্তা আবার একবার ভাগ হবে। এই হচ্ছে মাহে ব্রিজ।
সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছ ইন্দ্রদের উপর দিয়ে, আমাদের ওই ব্রিজের উপর দিয়েই বাঁদিকে যেতে হবে। এখান থেকে যদি সোজা চলে যাই তাহলে সেটা সোজা চলে যাচ্ছে লে। আর ওই যে মাহের বোর্ডটা দেখালাম ওখান থেকে আমরা 2 কিলোমিটার মতো এসেছি। এখন আমরা লেফট সাইডে যদি চলে যাই তাহলে আমরা চলে যাবো হচ্ছে সোমরিরি লেকের দিকে। রাস্তা তো এই পর্যন্ত একদম ফাটাফাটি রাস্তা ছিল, বাঁদিকে ঢোকার পরে দেখা যাক যে কেমন হয়। এখানে এই কোনো চেকপোস্ট আছে? হ্যাঁ মনে হচ্ছে এখানে চেকপোস্ট আছে। সো এখানে আবার একবার এন্ট্রি করাতে হবে। চলো এখানে এন্ট্রি করার যাক। আমরা এখানে এন্ট্রি করিয়ে দিলাম আর এই আমরা ঢুকে যাচ্ছি মাহে ডেব্রিং রোডে। এই রাস্তায় কিন্তু 53 কিলোমিটার গিয়ে উঠবে। বাপরে বাপ কি ব্রিজ, বাপরে পুরো কাঠের, ঢং 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 করছে, পুরো নড়ছে। বাপরে, এটা লাদাখ পুলিশের চেকপোস্ট ছিল। ওখানে জাস্ট ওই নাম, ফোন নাম্বার আর আমাদের পারমিটটা দেখলো। রাস্তা এখন আবার দেখছি কাজ চলছে, তার মানে রাস্তা এরকমই হতে চলেছে। আমাদের আজকের জার্নি 100 কিলোমিটার হলো, এখনও 50 কিলোমিটার টু গো। রাস্তা তো ওইখানে মাহে ডেব্রিং ব্রিজ যেটা আমরা ক্রস করলাম সেখানে তো বললো যে একটু খারাপ, তারপরে ভালো। একটু খারাপ বলতে ওই 50-60 মিটারই খারাপ পেয়েছি, তারপর তো এখন পর্যন্ত খারাপ পাইনি। চলো দেখি, এরকম রাস্তায় যদি থাকে তো খুব ভালো, আর যদি খারাপ পাই সেটার আপডেট তোমাদের জন্য থাকছে যে সমুদ্রের রাস্তা এখন 2024 সালে কীরকম। মোড় ঘুরলেই ডিফারেন্ট বিউটি। তবে এই বিউটি আমরা যখন লাদাখে দেখতে আসি, আমার একটাই রিকোয়েস্ট, অন্ততপক্ষে আমার যারা ভিউয়ার, যে তোমরা আমার চ্যানেল হোক, যে চ্যানেল হোক, যেখান থেকেই হোক, যখন লাদাখ ঘুরতে আসবে একটু বেসিক পড়াশোনাটা করে এসো। মানে পড়াশোনা মানে একটু বেসিক রিসার্চ। এখনই যখন নিয়মার পেট্রোল পাম্পে তেল নিতে দাঁড়িয়েছিলাম, একজন হিমাচল না কোথায় যেন বাড়ি, ব্যাকআপ ভেহিকেল নিয়ে এসেছে, জিজ্ঞেস করছে ওই যে 19,000-এর ওপরে যে রাস্তাটা বানিয়েছে ওখানে তোমরা গিয়েছিলে? মানে বেসিক্যালি উমলিংলা পাসকে ওরা ইন্ডিকেট করতে চাইছে না, উমলিংলা পাস। ও তখন অবাক হচ্ছে, মানে উমলিংলা পাসের নাম শোনেনি অথচ লাদাখে উমলিংলা পাস করবে বলে এসেছে। মানে এই জায়গাগুলো না একটা সিগনিফিকেন্স আছে, এই জায়গাগুলোর একটা কারণ আছে বানানোর। তো আমরা কিন্তু লাদাখকে একটু অন্যভাবে দেখতে চেয়েছি, সেই জন্য কিন্তু আমরা ডেমচক গেছিলাম, সেই জন্য আমরা সিয়াচেন গেছিলাম, সেই জন্য আমরা থাম ভিলেজ গেছিলাম, যেগুলো বর্ডার ভিলেজ। আমরা দেখতে চেয়েছি এখানকার মানুষজন কিভাবে বাঁচে। একটু নিজে জানলে না জায়গাগুলোর ভ্যালু বাড়ে। আমার কাছে তো তাই। আমি অনেক দিন, আমি যে লাদাখ একা ঘুরছি, আমাকে অনেকে বলেছিল যে একটু তাত্ত্বিক কথা হয়ে যাচ্ছে, বাট স্টিল আজকে বলছি, তুমি একা যাবে, তাও আবার ওয়াইফকে নিয়ে, এরকমভাবে যেও না, কাউকে সঙ্গে নিয়ে যাও, আর না হলে যারা ট্যুর অপারেট করো তাদের সাথে কন্ট্যাক্ট করো। আমি চেয়েছিলাম যে লাদাখকে আমি আমার চোখে দেখবো, আমি অন্য কারোর দেখিয়ে দেওয়া চোখে দেখবো না। ঐন্দিলারও একই মত ছিল, আমরা কোনোদিনই কোনো কিছুকে ভয় করি না, কারণ আমরা যে সেফটি মেজারমেন্টগুলো সবসময় নিয়ে চলি। এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। যখন প্রবলেমে ফেসেছি নিজের নার্ভকে ঠিক রেখে স্পটে মোকাবিলা করার চেষ্টা করেছি যে প্রবলেমে ফেসেছি। তো এখন পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি, কোনো সমস্যা নেই। তো তোমরা এই একটু যদি নিজেরা একটু স্টাডি করে আসো সেই জায়গা সম্পর্কে, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে এবং কারোর হেল্প দরকার হবে। আমরা সুন্দর একটা মোড়ে বলা যায়, এখান থেকে আমাদেরকে চলে যেতে হচ্ছে লেফট সাইডে, যেটা চলে যাচ্ছে কার্জকের দিকে, চুমুরের দিকে। আর এই দিকে চলে যাচ্ছে হচ্ছে ডেব্রিং, পুগা, এইসব ভিলেজগুলো। তো আমরা এখন এদিকে নিয়ে নিচ্ছি। এখান থেকে বোর্ডে দেওয়া আছে 43 কিলোমিটার পরে হচ্ছে কার্জক ভিলেজ। কার্জক ভিলেজ পৌঁছানোর এখনও 31 কিলোমিটার মতো বাকি আছে। তো এতক্ষণ ভালো রাস্তায় পেয়েছিলাম, আর এইমাত্র এরকম ভাইব্রেটিং রাস্তা শুরু হলো। দেখা যাক কতক্ষণ এই ভাইব্রেটিং রাস্তা চলে, নাকি পুরো রাস্তাটা এরকম আছে। তবে দেখে মনে হচ্ছে এগুলো রাস্তা খুব তাড়াতাড়ি, হয়তো নেক্সট ইয়ারই দেখা যাবে যে পুরোটাই এরকম ব্ল্যাক টপ হয়ে যাবে। এখন তার জন্য প্রিপারেশনই চলছে, অনেক জেসিবি কাজ করছিল, বিআরওর দেখলাম। সমরিরি লেক এখনও 25 কিলোমিটার বাকি। মাঝে রাস্তা 5-6 কিলোমিটার মতো খুব খারাপ প্যাচ ছিল, তবে সেগুলো পার করে আমরা যখন একটু ভদ্রস্থ রাস্তায় এসে পৌঁছেছি, সামনে দেখো কি দেখতে পাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি একটা লেক, তবে এটা সমরিরি লেক না, কিন্তু পুরো ডান দিক থেকে বাঁ দিক পুরো দেখা যাচ্ছে। আরেকটু কাছে যাই তাহলে বাঁ দিকটাও দেখতে পাবে তোমরা, পুরো ব্লু কালারের একদম জল। আর পিছনে যখন স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে,
দুর্ধর্ষ একটা ভিউ লাগছে, আর দুপাশটাতে সবুজ যে ঘাসগুলো, ভ্যালির মতো জায়গাটা আরো বেশি কন্ট্রাস্ট অ্যাড করছে। লেফট সাইডে দেখো কিয়া গার শো, একদম পাশ দিয়ে যাচ্ছি, আর তার ব্লু কালার। কিন্তু রাস্তা কিয়া গার শোর পাশে কিন্তু একদমই ভালো না, লেকটা ভালো। তাহলে একটু ভালো লেক, ভালো জায়গা থেকে দেখা যাক নাকি, একটু পাখির চোখে দেখা যাক কিয়া গার শো লেক। চলো বন্ধুরা, রেডি তো? 3, 2, 1। তো কেমন লাগলো এই কিয়া গার শো লেকের ড্রোন শটগুলো? কমেন্ট কেন করছো না? একটু কমেন্ট করে জানাও, তবে তো আরো ভালো ভালো শট দেখাবো। সামনে আসছে তো সোমোরিরি, লাদাখের হাইয়েস্ট অল্টিটিউডে অবস্থিত কিন্তু এই লেক। তো প্যাংগং লেক ফেমাস হলেও এই লেকের গুরুত্ব কিন্তু কম কিছু না। রাস্তা লাস্ট 20 কিলোমিটার, মানে লেকে পৌঁছানোর আগে 20 কিলোমিটার পর্যন্ত এরকমই রাস্তা। আমরা এখনও 10 কিলোমিটার দূরেই আছি কার্জক ভিলেজ থেকে। তো সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ না, ওটার নিচেই কিন্তু সোমোরিরি লেক। আমরা খালি চোখে দেখতেও পাচ্ছি লেকের একটা ঝলক। চলছি আমরা এখন সোমোরিরি লেকের একদম পাশের দিয়ে, আর কার্জক ভিলেজ আর মাত্র 4 কিলোমিটার বাকি। এতক্ষণে হয়তো আমরা পৌঁছেই যেতাম, কিন্তু ওই যে তোমাদের একটা সুন্দর ড্রোন শট উপহার দেবো বলে দাঁড়িয়েছিলাম। তা ড্রোন শটটা তাহলে দেখে নাও। খুব চাপের মধ্যে নিলাম কিন্তু ড্রোন শটটা, মানে চাপ বলতে মেনলি এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো খুব গাস্ট হাওয়া, একদম হঠাৎ জোরে হাওয়া চলে আসছে। তো ল্যান্ড করানোর সময় তো প্রায় একবার ড্রোনটা উল্টাতেই বসেছিল, আমি ভাবলাম বোধহয় সব গেল। তো যাকে ফাইনালি ড্রোনও আমার এখন কাছেই চলে এসেছে, আর তোমরাও দেখে নিয়েছো ড্রোন শটটা। তাহলে একটু লাইক করে দিও ভালো লাগলে, ব্যাস এইটুকুই তো। আর এই সোমোরিরি লেক পাশ দিয়ে যেতে আমার প্যাংগং লেকের থেকে ডিফারেন্ট কিছু ফিল হচ্ছে না, বরং আরও ভালো লাগছে, কারণ একটা লেকের শুরু এবং শেষ সবটাই আমরা দেখতে পাচ্ছি। প্যাংগং লেক যদিও বা সেটা দেখা যায় না, যেহেতু সেটা অনেক বড়। এই লেকটা কিন্তু অত বড় না, এই লেকটা 29 কিলোমিটার লম্বা, মোস্ট প্রবাবলি 5 কিলোমিটার মতো চওড়া। এখন আমরা যাই ভিলেজের মধ্যে কোথাও একটা মাথা গোজার ঠাঁই খুঁজে বের করি, ব্যাগ ট্যাগগুলো রাখি, লাঞ্চ করি, তারপরে বেরোবো হচ্ছে সোমোরিরি লেকের একদম কাছে যাব। ওইখানটাতে যাবো তো তোমাদেরকেও নিয়ে যাব। ও কি ব্লু কালার, তবে কিছু কিছু জায়গায় একটু গ্রিনিশ ভাব আছে, যেটা চোখে খুব দেখতে পাচ্ছি। জানি না ক্যামেরায় সেটা কেমন আসবে, সেটা তো এডিটিংয়ের সময় বুঝতে পারবো। সোমোরিরি লেকের পাশে এসে যখন লাঞ্চ করতে ঢুকেছি একটা রেস্টুরেন্টে, হঠাৎ দেখা হয়ে গেল দুজন আরও রাইডারের সাথে। তোমাদের পরিচয় করাই। তোমার নাম? আমার নাম ইমরান। তোমার? কাবিন। এরা কোথা থেকে এসেছে জানো? সেই সুদূর বাংলাদেশ থেকে আমাদের এই লাদাখ ঘুরে দেখতে এসেছে, তাও প্রথমবার না, সেকেন্ড টাইম। আগের বছর এসেছিল, ভালো লেগে আবার এই বছরও এসেছে। মানে এত ভালো লাগলো কথা বলে, আর নিজের বাংলা ভাষায় কথা বলতে বলে তো আরও ভালো লাগলো। এবার তোমরা বলো যে তোমাদের কেমন লাগছে আমাদের? তো ইন্ডিয়া আসলে আমাদের মেন প্ল্যান হলো যে ইন্ডিয়ার সবগুলো জায়গা ঘোরা। আমাদের ইউরোপে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমরা ইন্ডিয়াটাই সব ঘুরতে যাই। ইন্ডিয়ার যত ট্যুরিজম প্লেস আছে সেগুলো। বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে এনজয় করছো তো? এনজয় করছি। আচ্ছা, এখন খাবার ঠান্ডা হয়ে যাবে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। ওরাও খেয়ে নিক, আমরাও খেয়ে নিই, তারপর আবার হোমস্টে খোঁজার পালা। আমরা এসে পৌঁছেছি কার্জক ভিলেজ, সোমোরিরি লেকের একদম পাশের একটা গ্রাম। আমরা এসে উঠেছি আজকে সোমোরিরি গেস্ট হাউসে। এটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল কার্জক যে স্কুলটা আছে, সেই স্কুলের ঠিক বাদিকে রয়েছে। তোমরা যখন সোমোরিরি গ্রামটায় ঢুকবে তখন দেখবে একটা স্কুল, আর ওই স্কুলের গা দিয়ে একটা রাস্তা নেমে গেছে, তো ওটা দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে। এটা হচ্ছে গেস্ট হাউসটা। বাইরে থেকে এরকম, এসে দেখাই ভেতরটা কীরকম।
হ্যাঁ, এখানে পার্কিং অ্যাভেলেবেল আছে। আজকে আমাদের ঘর, এটা হচ্ছে আমাদের একটা রুম। দাঁড়াও, রুমটা একটু আলোকিত করি। এই হচ্ছে ভিউ। অনেকেই হয়তো তোমাদেরকে বলবে যে সোমরিরি আসার কি দরকার, প্যাংগং লেক তো দেখেইছো, সোমরিরি ছোট একটা লেক, দেখার কোনো দরকার নেই। কিন্তু আমি ট্রুলি রেকমেন্ড করব যে প্যাংগংয়ের জায়গায়, সোমরিরির জায়গায়। সোমরিরি সকাল থেকে বিকেল অবধি পুরো নীলই থাকে, আর প্যাংগং তো কালার চেঞ্জ হয়। তো এইটা হচ্ছে রুমটা একবার দেখিয়ে দাও বন্ধুদের। এদিকে আছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। তবে যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ গরম জল পাওয়া যাবে। সূর্যের আলো গন, গরম জল গন, কারণ সবটাই এখানে সোলারে হয়। সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা অবধি কিন্তু এখানে কারেন্ট থাকে। এখানে সবটাই কিন্তু বেশিরভাগটাই চলে সোলারে। আর এখানে কিন্তু জিও পোস্টপেইডের কানেকশন নেই। হোমস্টে তো তোমাদের দেখালাম, হোমস্টেতে ঢুকলাম আর একদম গরম জলে সুন্দর করে স্নান করে ফ্রেশ হয়ে এখন বাজে 6:30, আমরা এই সোমরিরি লেক ভ্রমণে বেরিয়েছি। কি দারুণ লাগছে সূর্যটা ওখানে, আর একটু পরেই কিন্তু আড়ালে চলে যাবে। তাই আমরা সূর্যের যে শেষ রোদের আভাটা সেটা একদম চুটিয়ে এনজয় করছি। তবে এনজয়ে বাধা সাধছে হচ্ছে এই ভয়ঙ্কর হাওয়া। মানে কি ভয়ানক হাওয়া, হাতটা জমে যাচ্ছে। মানে তোমরা ভাবতে পারো বেশি বেশি করে বাড়িয়ে বলছে, একদম না। বিশ্বাস করো, আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে 15,030 ফিট হাইটে। ঢেউটা দেখো, একটা পাহাড় দিয়ে ঘেরা একটা লেক। এই ঢেউ কিন্তু ওই কারণই হচ্ছে হাওয়া, আর ঠান্ডা তার কারণ হচ্ছে ওই পাহাড়। একবার ওই দিকটা পিছনটা ঘুরিয়ে দেখাও, দেখো কীরকম বরফ। 19,028 ফিটেও এত ঠান্ডা ফিল করিনি যতটা এখানে ফিল করছি। ঠান্ডাতেই কথা বলতে আর বেরোচ্ছে না। তবে একটা কথা বলতে পারি, যে লাদাখ প্ল্যান করেছিলাম সাকসেসফুলি সেইভাবে ঘুরতে পেরেছি, এক্সিকিউট করতে পেরেছি। তাই এইরকম একটা অফবিট প্লেস তোমাদের দেখাতে চাইছি। বেসিক্যালি এটা কিন্তু অফবিট লাদাখের মধ্যে পড়ে। পালাই কোথায় যাচ্ছ? আর্মি ক্যাম্পের দিকে? পিছনে আমার আর্মি ক্যাম্প আছে। এটা কিন্তু ড্রোন ভিউ, এখান থেকে কোনো হোমস্টে থেকে নেবে না তোমরা, যদি নিতে হয় একদম বাইরে থেকে। আমি গ্লাভস যে পরে আসিনি, এটা জীবনের অন্যতম। চলো পালাই এখান থেকে। আজকে রাতের ডিনারে রয়েছে ভাত, ফুলকপি আলুর তরকারি, ডাল, স্যালাড, আর এদিকে আছে হচ্ছে রুটি আর পাঁপড় ভাজা। রুটিগুলো আমাদের মতোই রুটি। হ্যাঁ, চাপাটি না, রুটি। হ্যাঁ, তো খাবারটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। কারণ এবারের মধ্যে ফুল ব্যাগ ট্যাগ গোছাতে হবে, কারণ কালকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মানালি। আমাদের ডিনার কমপ্লিট। এখন বাজে হচ্ছে 9:50। আমাদের এখন অনেক কাজ, কারণ ঘরটা দেখো প্রচণ্ড রকম মেশি হয়ে আছে। এইগুলোকে এখন আমাদের সমস্ত গোছাতে হবে। এত মেশি হয়ে থাকার কারণ আমাদেরকে একটু রিঅর্গানাইজ করতে হবে। কারণ কাল থেকে মানে আমরা নেক্সট ব্লগে যেগুলো তোমরা দেখবে, একটু গরম জায়গায় যেতে চলেছি। মানে এখানের থেকে, মানে এখানে এখন -3 ডিগ্রি টেম্পারেচার। মানে ভোরবেলায় মানে রাত যত বাড়বে আরও কমবে। জানি না কীভাবে ঘুমোতে পারবো নাকি। 15,000 ফিট হাইটে এই ফার্স্ট টাইম আছি আমি, আমার জীবনে ফার্স্ট টাইম 15,000 ফিটে নাইট স্টে করছি। তো চলো, আশা করি যেন সব ঠিকঠাকভাবে ঘুমোতে পারি এবং তাড়াতাড়ি শুতে পারি এই সমস্ত গুছিয়ে। কারণ নেক্সট ব্লগে তোমরা দেখবে আমাদের জার্নি টু মানালি ভায়া অনেকগুলো জায়গা আছে। আজকে যেমন তোমাদের সোমরিরি লেক দেখালাম, কিয়াগারসু লেক দেখালাম, পরের ব্লগে তোমরা দেখবে সোকার লেক, তারপরে মোরে প্লেন্স, কত জায়গা আছে আমি নামগুলো ভুলে যাচ্ছি। পরের দিনের ব্লগে, নেক্সট ব্লগে যখন আবার বেরোবো তখন সব জায়গাগুলোর নামগুলো কেন, জায়গাগুলোর ডিটেলসে তোমাদেরকে দেখাবো উইথ নাইস ড্রোন শট। তো আজকের মতো টাটা, গুড নাইট, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও কিন্তু।